বন্ধুরা, বেরিয়ে আসছে বিশাল বড় একটা খবর। শুনতে পাওয়া যাচ্ছে যে ভারত সরকার একটা বড় সিদ্ধান্ত নিতে পারে বাংলাদেশের বিক্ষোভ নিয়ে। সেই সাথে ইউক্রেন ওয়ার থেকে আমাদের আর্মি ফিরে আসছে। চলুন তাহলে সব আপডেটগুলো এক এক করে জেনে নেওয়া যাক, কিন্তু অবশ্যই ভিডিওটা একটা সুখবর দিয়ে শুরু করব। তো আজকের সর্বপ্রথম আপডেট আসছে ভারতের ফরেক্স রিজার্ভকে নিয়ে। রিসেন্টলি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেশের ফরেক্স রিজার্ভের লেটেস্ট ডেটা রিলিজ করেছে। আরবিআই এর তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভে 9.69 বিলিয়ন ডলারের বৃদ্ধি লক্ষ্য করা গেছে। অর্থাৎ অলমোস্ট প্রায় 10 বিলিয়ন ডলার আমাদের ফরেক্স রিজার্ভে বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী এখন ভারতে টোটাল ফরেক্স রিজার্ভ 668.5 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে, আর এটা অল টাইম হাই ফিগার। অর্থাৎ ইতিহাসে আজকের সময়ে ভারতের কাছে সবচেয়ে বেশি ফরেক্স রিজার্ভ রয়েছে। গত সপ্তাহেও ফরেক্স রিজার্ভে 5 বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছিল। এত দ্রুত গতিতে ফরেক্স রিজার্ভ বৃদ্ধি পাওয়ার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। ভারতের এফডিআই যথেষ্ট দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আরবিআই এর ইন্টারেস্ট এবং ইনকামও খুবই দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। ভারতের এক্সপোর্ট বৃদ্ধি পেয়ে গেছে। গত সপ্তাহে আইএমএফ বলেছিল যে 2024-25 সালে ভারতের জিডিপি গ্রোথ রেট 7% হবে। ওদিকে স্টক মার্কেটও অল টাইম হাই টাচ করছে। এছাড়াও ভারতের অর্থ ব্যবস্থাকে নিয়ে ক্রমাগতই পজিটিভ রিপোর্ট বেরিয়ে আসছে। আশা করি পরবর্তীকালেও এমনটাই চলতে থাকবে। তো পরবর্তী আপডেট আসছে ভারত এবং বাংলাদেশকে নিয়ে। যেমনটা আপনারা সবাই জানেন, বাংলাদেশের স্টুডেন্ট এবং সরকারের মধ্যে সরকারি চাকরির রিজার্ভেশনকে নিয়ে ভয়াবহ সংঘর্ষ চলছে। সেখানে বিভিন্ন ভাবে প্রোটেস্ট হচ্ছে, যার কারণে 105 জন লোকের প্রাণহানি হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে 5,000-এরও বেশি আহত হয়েছে। কিন্তু এই বিষয়টা দেখে ভারত সরকারও টেনশনে চলে এসছে। আসলে বাংলাদেশে এত ভায়োলেন্ট প্রোটেস্ট হচ্ছে, আর সেখানে ভারতের 8,500 স্টুডেন্ট এবং 15,000 ইন্ডিয়ান এসে রয়েছে। এনারা ক্রমাগত ইন্ডিয়ান অ্যাম্বাসেডারের সঙ্গে কন্ট্যাক্ট করে সাহায্য চাইছে। এখনো পর্যন্ত ভারত সরকার টোটাল প্রায় 1000-এর বেশি ইন্ডিয়ানদেরকে বাংলাদেশ থেকে ভারতে নিয়ে এসছে, যার মধ্যে বেশিরভাগই রয়েছে ইন্ডিয়ান স্টুডেন্ট। যদিও যখন আমি এই তথ্য দেখেছিলাম যে 8,000 স্টুডেন্ট বাংলাদেশে পড়ছে, সেটা দেখে আমি নিজেই আশ্চর্য হয়েছিলাম। বিষয়টা হলো, বাংলাদেশের মধ্যে যে সমস্ত ক্লাসেস হচ্ছে সেটা বাংলাদেশের ইউনিভার্সিটি এবং কলেজগুলো পর্যন্ত পৌঁছে গেছে। বাংলাদেশের স্টুডেন্ট বাংলাদেশের পুলিশ এবং বিভিন্ন পার্টি ওয়ার্কার্সদের মধ্যে ডাইরেক্ট টক্কর হচ্ছে, যেখানে ভারতীয় স্টুডেন্টদেরও জীবন বিপদে পড়তে পারে। গতকাল বাংলাদেশের স্টুডেন্টদের প্রোটেস্ট এতটাই ভায়োলেন্ট হয়ে গেছিল যে তারা বিভিন্ন জেলে পর্যন্ত আগুন লাগিয়ে দিয়েছিল, এবং হাজার হাজার ক্রিমিনাল যারা জেলের মধ্যে ছিল তাদেরকেও সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। পাবলিক প্রপার্টির পরে তারা এখন জেলেতেও হামলা করেছে। এই জন্য বাংলাদেশের সরকার বাংলাদেশের আর্মিকে ডিপ্লয় করে দিয়েছে, আর দেশের বিভিন্ন ভাগে বাংলাদেশের আর্মি রয়েছে। বাংলাদেশের একটা ফটো ভাইরাল হয়েছে, যেখানে আপনি দেখতেই পাচ্ছেন প্রোটেস্টকে থামানোর জন্য বাংলাদেশের আর্মি তাদের ট্যাঙ্কেও ডিপ্লয় করে দিয়েছে। ভারত সরকার ক্রমাগতই চেষ্টা করেছে বাংলাদেশে যতজন ইন্ডিয়ান রয়েছে তারা যেন সেখানে সুরক্ষিত থাকে। আর এটা হতে পারে যদি এই বিক্ষোভ খুব শীঘ্রই না থামে, তাহলে ভারত সরকার বাংলাদেশ থেকে ইন্ডিয়ানদের রেস্কিউ করার জন্য কোনো মিলিটারি অপারেশনও চালাতে পারে। বাংলাদেশের সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে, কিন্তু চুতিয়া হচ্ছে সেখানকার পাবলিক গুলো। কিন্তু ভারত বিরোধী সেখানকার ম্যাক্সিমাম পাবলিক। ভারত কিন্তু এটাও ভাবনা চিন্তা করছে বাংলাদেশের এই আন্দোলনকে থামাতে ভারত শান্তি সেনা পাঠানোরও কথা ভাবছে। কিন্তু বন্ধুরা, আপনার কি মনে হয় বাংলাদেশকে বাঁচাতে ভারত সরকারের কি ঝাঁপিয়ে পড়া উচিত? কমেন্ট করে জানান। যেখানে বাংলাদেশে দাঙ্গা হলে ভারতের কোনো রকম সমস্যা হবে না। ইতিহাসেও বাংলাদেশ বিপদে বহুবার ভারতের থেকে সাহায্য নিয়েছে, কিন্তু সেখানকার ম্যাক্সিমাম গণ্ডমূর্খ পাবলিক সেটা কিছুতেই বোঝে না, আর তারা কোনো কিছু না ভেবেই
ভারত বিরোধী আন্দোলনে সামিল হয়ে যায়। বিরোধী পার্টির উস্কানিতে ভারত বিরোধী আন্দোলনে সামিল হয়ে যায়। আজকের নেক্সট আপডেট রয়েছে ভারত এবং তুর্কিকে নিয়ে। আসলে সদ্যই খবর এসেছিল যে তুর্কি ভারতকে ব্ল্যাকলিস্ট করে ভারতের সমস্ত ওয়েপেন এবং বিভিন্ন এক্সপোর্টের ওপর স্যাংশন জারি করে দিয়েছে। এর মানে হলো ভারত তুর্কিকে এরপর থেকে আর কোনো হাতিয়ার বিক্রি করতে পারবে না। আর তুর্কি নাকি এই সিদ্ধান্ত পাকিস্তানের সাথে বন্ধুত্বের কারণে গ্রহণ করেছে। কিন্তু যখনই এই খবরটা ভারতে ভাইরাল হয়ে যায় তখন ভারত সরকার এবং তুর্কির সরকার দুজনেই অ্যাক্টিভ হয়ে যায় আর দুই দেশ অফিসিয়ালি স্টেটমেন্ট জারি করে বিষয়টা পুরোপুরি অস্বীকার করে দেয় আর বলে এটা একটা ফেক নিউজ। তুর্কির সরকার ভারতকে ব্ল্যাকলিস্ট করেনি। ভারতের বিদেশ মন্ত্রণালয় এবং ভারতের যে তুর্কিতে অ্যাম্বাসেডর রয়েছে সবাই স্টেটমেন্ট জারি করে বিষয়টাকে পুরোপুরি ফেক হিসাবে গণ্য করে। পরবর্তী আপডেট আসছে ভারত এবং রাশিয়াকে নিয়ে। রাশিয়া ভারতকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের আপগ্রেডেড ভার্সন S-400 এর জয়েন্ট প্রোডাকশনের অফার দিয়েছে। রাশিয়া চায় ভারতের সঙ্গে মিলে ভারতেই মেড ইন ইন্ডিয়া ট্যাগে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ম্যানুফ্যাকচার করতে। আর এ থেকে ভারতের সাপ্লাই চেনের কারণে ডেলিভারিও টাইমে পাওয়া যাবে। তো রাশিয়ার যে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে তার রেঞ্জ 600 কিলোমিটার আর এর অল্টিটিউড টার্গেট 2000-এর বেশি। S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম বাকি সমস্ত মিসাইলের মতোই একই সময়ে 10টা ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল এবং হাইপারসনিক মিসাইলকে ডিটেক্ট করে নিউট্রালাইজ করতে পারে। তো খবর বেরিয়ে আসছে যে প্রধানমন্ত্রী মোদি যখন রাশিয়া যাত্রায় গিয়েছিলেন সেই সময় রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলেছিলেন যে ভারত 2018 সালে রাশিয়ার সাথে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিল সাইন করেছিল। কিন্তু সময় শেষ হওয়ার পরেও ভারতকে 5টার মধ্যে মাত্র 3টেই ডেলিভার করা হয়েছে। এই ধরনের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম রাশিয়াতে ম্যানুফ্যাকচার হয়ে ভারতে ইম্পোর্ট করা হচ্ছিল। এই জন্য রাশিয়া S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে ভারতেই তৈরি করার অফার দিয়েছে যাতে ফিউচারে রাশিয়ার সাপ্লাই চেনের ওপর বেশি প্রভাব না পড়ে। কিন্তু সমস্যা হলো ভারতের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকে পারচেস করা উচিত হবে কি না, কেননা রাশিয়া এখনো পর্যন্ত আগের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমকেও ডেলিভার করতে পারেনি। এই অবস্থায় ভারত S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমের অর্ডার কি ভাবে নিতে পারে? আর যদি ভারত রাশিয়ার থেকে S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম পারচেজও করে তাহলে আমেরিকা নিষেধাজ্ঞাও জারি করতে পারে ভারতের ওপর। গত সময়ে তো আমেরিকা ভারতকে ছেড়ে দিয়েছিল, কিন্তু এখন মনে হয় আমেরিকা এইবার ভারতের ওপর নিষেধাজ্ঞা জারি করতেও পারে, কেননা এখন তো ইউক্রেন যুদ্ধের ইস্যু রয়েছে। নেক্সট আপডেট আসছে ভারতের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টকে নিয়ে। আসলে সিটি গ্রুপ অ্যানাউন্স করেছে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের বিষয়ে ভারত এই বছর একটা নতুন রেকর্ড গড়বে। 2024-25 সালে ভারতে টোটাল $100 বিলিয়ন বেশি FDI আসবে। এছাড়াও বিশ্বের বিভিন্ন কোম্পানি ভারতে এসে যথেষ্ট বড় বিনিয়োগ করেছে। পরবর্তী আপডেট রয়েছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধকে নিয়ে। আসলে গতকাল ভারতের বিদেশ মন্ত্রণালয় বলেছে যে রাশিয়ান আর্মিতে 50 জন ইন্ডিয়ান রয়েছে যারা রাশিয়ান আর্মিকে ছেড়ে ভারতে ফিরে আসতে চায়। আর এই 50 জন আর্মিকে কিছু দিনের মধ্যেই ভারতে ফিরিয়ে আনা হবে। তো এই নিয়ে রাশিয়াও পজিটিভ রেসপন্স দিয়েছে। পরবর্তী আপডেট রয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডকে নিয়ে। আপনি আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা ইন্ডিয়ান কোস্ট গার্ড জারি করেছে। রিসেন্টলি মধ্যরাতে গোয়ার একটা উপকূলে 102 মাইল দূরে একটা কার্গো শিপের ওপর হঠাৎই আগুন লেগে গেছিল। এই কার্গো শিপের কিছু কন্টেনারেতে এক্সপ্লোসিভস ছিল। যখনই এক্সপ্লোসিভস যুক্ত শিপ থাকে তখন তাকে ইন্টারন্যাশনাল মেরিটাইম ডেঞ্জারাস কোস্ট বলা হয়। যখন এই শিপ এমার্জেন্সি কল দিয়েছিল তখন ইন্ডিয়ান কোস্ট গার্ড সবার প্রথমে নিজেদের কিছু সেনাদের সেখানে পাঠিয়েছিল আর তারপরে আরো 2-3টে শিপকে সেখানে পাঠানো হয়েছিল জাহাজের ওপর আগুনকে নেভানোর জন্য। তবে এটা এখনো বলা হয়নি যে এই জাহাজ ইন্ডিয়াতে আসছিল নাকি ইন্ডিয়া থেকে এক্সপ্লোসিভস নিয়ে যাচ্ছিল, আর যদি এক্সপ্লোসিভস নিয়েও যায় তাহলে কোন দেশে নিয়ে যাচ্ছিল সেইটাও এখনো পর্যন্ত রিভিল করা হয়নি।
পরবর্তী আপডেট রয়েছে ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে নিয়ে। আসলে রিসেন্টলি একটা সার্কুলার জারি করে দেশেতে বিনা ফাস্ট্যাগ যুক্ত ভেহিকেলের ওপর লাগানো টোল ট্যাক্সকে ডবল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ফাস্ট্যাগের ওপর যদি 200 টাকা চার্জ কাটা হয় তাহলে সেখানে বিনা ফাস্ট্যাগে এদের প্রায় 400 টাকা টোল ট্যাক্স লাগবে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার কথা হলো বিনা ফাস্ট্যাগ যুক্ত গাড়ির কারণে হেভি জ্যাম হচ্ছিল, কারণ বিনা ফাস্ট্যাগ যুক্ত গাড়ির নাম্বার সিস্টেম ম্যানুয়ালি চেঞ্জ করতে হয় আর তারপরেই স্লিপ জেনারেট হয়, যার জন্য টোল প্লাজাতে বেশি জ্যাম হচ্ছিল। আর যদি সমস্ত গাড়িতে ফাস্ট্যাগ ব্যবহার হয় তাহলে ওই টোল প্লাজার ওপর লম্বা লাইন দেখতে হবে না। এই জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকের পরবর্তী আপডেট রয়েছে আমেরিকার ডিফেন্স কোম্পানি লকহিড মার্টিনকে নিয়ে। নিউজ আসছে যে রিসেন্টলি লকহিড মার্টিনের গ্লোবাল সিইও জিম টেলসেট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং করেছিলেন, যা ছিল ভারতের 114টা ফাইটার জেট পারচেজ নিয়ে। এই জন্য লকহিড মার্টিন ভারতকে নিজেদের F-21 ফাইটার জেট অফার করেছে। রিপোর্ট এটা আসছে যে লকহিড মার্টিনের সিইও প্রধানমন্ত্রী মোদীর সাথে মিলেই ডিল করবে। আর এর সাথে কোম্পানি কথা দিয়েছে যে মেড ইন ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচারিং আরো বৃদ্ধি করবে। লকহিড মার্টিন স্টেটমেন্ট জারি করে বলেছেন যে ভারতে যে মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ওয়ার্ল্ড এর স্বপ্ন রয়েছে তাকে তারা সাপোর্ট অবশ্যই করবে। তো বন্ধুরা, আপনার কি মনে হয় আমেরিকার কথাকে কি বিশ্বাস করা উচিত হবে? দেখুন, কমেন্ট বক্স খোলা আছে আপনার মূল্যবান বক্তব্যের জন্যই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পৌঁছে দেবেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনদেরকে।